ওকে, প্রিয় শিক্ষার্থীরা, এইচএসসি 26 এবং 27 ব্যাচ তোমাদের সামারি রাইটিং সহ আমাদের 90 মার্কসের যেই ক্লাস নেওয়ার কথা ছিল, আজকে থেকে আমাদের লাইভ ক্লাস প্রথম শুরু হতে যাচ্ছে। এখানে আজকে আমরা দেখব তোমাদের সামারি রাইটিং কিভাবে করতে হয়, অর্থাৎ প্রশ্নের যে 3 নাম্বার প্রশ্নটা আছে, একটা প্যাসেজ দেওয়া থাকলে সেটা থেকে কিভাবে সামারি লিখতে হয় সেটা আমরা দেখব। তার পাশাপাশি পরবর্তীতে আমাদের বাকি টপিকগুলো আমরা কভার করব একটা একটা করে। তো আজকের প্রথম ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। তোমরা আস্তে আস্তে সবাই জয়েন করে ফেলো। তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে কমেন্টে মেনশন দাও, শেয়ার করে দাও লাইভটা। আমরা খুব দ্রুত শুরু করতে যাচ্ছি। দেখা যাচ্ছে তকিউদ্দিন সোহান, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। বাকিদের সবাইকে মেনশন করে দাও, তোমরা শেয়ার করে দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম শিমলা। ওয়ালাইকুম আসসালাম রিদওয়ান। আরো দেখতে পাচ্ছি প্লাবন জয়েন করেছে আমাদের সাথে। আমরা খুব শীঘ্রই লাইভটা শুরু করব। তোমরা তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে মেনশন করে দাও। আচ্ছা, দেখতে পাচ্ছি ওয়াসিফ জয়েন করেছে আমাদের সাথে। জুবাইর বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনামিকা জয়েন করেছে। ওয়ালাইকুম আসসালাম। আমরা খুব শীঘ্রই লাইভ শুরু করব। প্লাবন বলছে নমস্কার। আচ্ছা, তোমাদের একান্ত স্যার বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। এরপরে হচ্ছে কাজী মহিন জয়েন করেছে। ওয়াসিফ, ওয়ালাইকুম আসসালাম। তানিম, ওয়ালাইকুম আসসালাম। সবাইকে একসাথে অনেকে জয়েন করেছে। আচ্ছা, ওকে ওকে। ফেল, আচ্ছা স্যার, ফেল করব মনে হয় এসএসসি তে। ফেলের কোনো ভয় নাই, যেহেতু রেজা স্যারের ইংলিশ ক্লাস শুরু হয়ে গিয়েছে। এখান থেকে তোমরা পাবে 90 মার্কসের নিশ্চয়তা। এইচএসসি 26 এবং 27 ব্যাচের জন্য বিশেষ করে এই আয়োজন করা হচ্ছে আমাদের লাইভ ক্লাস। আজকে প্রথম ক্লাস। এখানে থাকলেই লাইভ ক্লাসে প্রত্যেকদিন যদি আমরা জয়েন করি এবং নোট নিতে পারি যেভাবে ইনস্ট্রাকশন গুলো দিচ্ছি, আশা করি এইচএসসি তে এ প্লাস তখন আর কে ঠেকাই, এই কথাটা বলতে হবে আমাদেরকে। আচ্ছা, দেখতে পাচ্ছি জান্নাতুল ফেরদৌস ফাতেমা বলছে আসসালামু আলাইকুম। ভালো আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম। তাফহিমুল ইসলাম, অনেকে জয়েন করেছে। আচ্ছা, আমরা কিছুক্ষণের মধ্যে শুরু করব। আচ্ছা, তোমরা একটু আমাকে ইনফর্ম করো যে আমার ভয়েসটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। am I audible or not? আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, আমার ভয়েসের ফ্লোটা ঠিক আছে কিনা, তোমরা একটু আমাকে কনফার্ম করো। ওকে, থ্যাংক ইউ তানিম। স্যুটের সাথে গেঞ্জির কম্বিনেশনটা সেই। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাকে শুনতে পাচ্ছ কিনা তোমরা একটু কাইন্ডলি আমাকে কনফার্ম করো। ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে কনফার্মেশন পেয়ে গেছি যে আমাকে শোনা যাচ্ছে, সবকিছু দেখাও যাচ্ছে। তোমরা অনেকে জয়েন করেছো। বাকি যারা জয়েন করেনি তাদেরকে তোমরা শেয়ার করে দাও। এর মধ্যে আমরা সুইচ করি আমাদের লাইভ ক্লাসে আজকে। আচ্ছা,
ওকে, আচ্ছা, আশা করি ফাইলটা দেখা যাচ্ছে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব অলরেডি তোমাদেরকে বলেছি কয়েকবার, সেটা হচ্ছে সামারি রাইটিং। সামারি রাইটিং এর ক্ষেত্রে স্টুডেন্টরা যে সমস্যাটা বেশি পড়ে থাকে সেটা হচ্ছে যে সামারি কিভাবে লিখবো, একটা প্যাসেজের কতটুকু অংশ আমাদের সামারি আমরা লিখবো ওটা নিয়ে কনফিউশনে পড়ে যাই। আচ্ছা, তো তোমরা আমি ক্লাস শুরু করার আগে একটা কথা বলি, যে তোমরা সবাই স্যান্ডউইচ পছন্দ করো কিনা। বলবো যে ভাই হ্যাঁ আমরা সবাই স্যান্ডউইচ পছন্দ করি, কিন্তু তোমরা কি জানো তোমরা স্যান্ডউইচ পছন্দ করো ঠিক আছে, কিন্তু পরীক্ষার খাতায় অনেক সময় সামারি লিখতে গিয়ে স্যান্ডউইচ মডেলে চলে যাও। কেমন স্যান্ডউইচ মডেল? ফর এক্সাম্পল, একটা প্যাসেজ একটা প্যাসেজ যেটা দেওয়া আছে মনে করো, ওটা যদি সামারি লিখতে বলা হয়, অনেক সময় স্টুডেন্টরা যে কাজটা করে সেটা হচ্ছে ওই প্যাসেজের শুরুর কিছু অংশ তারা লিখে, শুরুর কিছু অংশ এখান থেকে ধরো শুরুর একটা অংশ লিখেছে, মাঝখান থেকে আর একটা লাইন দিয়ে দিয়েছে, পাশাপাশি শেষে গিয়ে একটা ফিনিশিং দিয়ে দিয়েছে। বিষয়টা এমন হইলো যে একটা স্যান্ডউইচ করার মতো, শুরু দিয়ে আমি একটা ব্রেড দিলাম, মাঝখানে মিয়োনিজ দিলাম, আবার ব্রেড দিলাম, কাহিনীটা এমন হয়ে গেল। কিন্তু সামারি লেখার ক্ষেত্রে আমরা এই মডেলটা ফলো করতে পারবো না। সামারি লেখার ক্ষেত্রে আরো কিছু প্রিসাইজ নিয়ম আমাদেরকে ফলো করতে হবে। কোন নিয়মগুলো আমরা ফলো করব, কয়েকটা নিয়ম যদি আমরা জানি তাহলে সামারি লেখাটা আমাদের জন্য খুব ইজি হয়ে যাবে। আচ্ছা, তো আমরা দেখি আজকে কোন কোন নিয়মগুলো আমরা ফলো করব, তোমরা একটু নোট ডাউন করবে। শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে নিয়মটা আমাদেরকে ফলো করতে হবে সেটা হচ্ছে সামারি সাধারণত মূল প্যাসেজের কতটুকু অংশ হবে। মূল প্যাসেজ তোমাদের যে 3 নম্বর কোয়েশ্চেনটা এসে থাকে সবসময় তোমরা দেখবে এটা অ্যারাউন্ড 200 ওয়ার্ডস এর মতো হয়, 200 ওয়ার্ডের মতো কাছাকাছি তোমাদের এই প্যাসেজটা হয়। তাহলে তোমরা যখন সামারি লিখবে সেটা 3 ভাগের 1 ভাগ হইতে হবে, অর্থাৎ 1/3 অফ ইওর মেইন প্যাসেজ, 1/3 হইতে হবে প্যাসেজের, যেটা তোমাদের অ্যারাউন্ড 60 to 70 ওয়ার্ডস হইতে হবে। 60 থেকে 70 ওয়ার্ডের মধ্যে আমরা কি করব, এই প্যাসেজটা লিখবো। এখন ওয়ার্ড কাউন্টিং কেমনে করব ভাইয়া, ওয়ার্ড কেমনে লিখবো, কেমনে আমরা বুঝবো যে এখানে কয়টা ওয়ার্ড আমরা লিখেছি, সেটা আমরা একটু পরেই আসতেছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 যেটা আমাদেরকে ফলো করতে হবে সেটা হচ্ছে যে প্যাসেজটা আমাদেরকে দেওয়া হয়েছে এটা অবশ্যই আমরা স্পিড রিডিং করব। স্পিড রিডিং বলতে ওই প্যাসেজটাকে একবারও যদি আমরা না পড়ি তাহলে কিন্তু সামারি লেখাটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। এই একবার যে স্পিডে পড়া এটাকে আমরা বলে থাকি যে স্কিমিং। স্কিম করতে হবে আমাদের। স্কিমিং মানে হচ্ছে ওই প্যাসেজটাকে ফার্স্ট টু লাস্ট একবার পড়ে দেখা যে এই প্যাসেজের মূল থিমটা কি, কেন রাইটার এই প্যাসেজটা এইচএসসি বুকের মধ্যে ইনক্লুড করেছে, কেন অথর এই প্যাসেজটা দিয়েছে, হোয়াট ইজ দ্য মেইন মোটিভ বিহাইন্ড ইট, এটার পেছনে মূল থিমটা কি ছিল সেটা আমরা জানবো। তো এটা জানার জন্য আমাদেরকে অবশ্যই ফার্স্ট টু লাস্ট একবার পড়ে দেখতে হবে। তাহলে পরে কি করবো, আমরা প্রত্যেকটা প্যাসেজের একটা মূল থিম বা বিষয়বস্তু থাকে, কোন বিষয়বস্তু নিয়ে এটা কথা বলতে চাচ্ছে সেটা একটু আমরা নির্ধারণ করার চেষ্টা করব। তৃতীয় নাম্বার যে পয়েন্টটা আমাদেরকে ফলো করতে হবে সেটা হচ্ছে বিষয়বস্তুর সাথে সম্পর্কিত বাক্যগুলো আমরা চিহ্নিত করব। বিষয়বস্তু আমরা যেই প্যাসেজটা পড়েছি, ধরো এটা হচ্ছে আমাদের একটা প্যাসেজ, ফর এক্সাম্পল এখান থেকে অনেকগুলো লাইন আছে, ধরো 10-12টা লাইন আছে, এখানে কোন সেন্টেন্স গুলা এই থিমের সাথে কানেক্টেড, অর্থাৎ কোন সেন্টেন্স গুলোকে বাদ দিয়ে দিলেও এই প্যাসেজটার মূল বডি মূল স্কেলেটনটা ঠিক ঠিক থাকবে, ওটাকে আমরা মার্ক আপ করার চেষ্টা করব। আমরা একটা পেন্সিল নেব বা কলম নেব, ধরো এই লাইনটা খুব ইম্পর্টেন্ট এটাকে আমরা মার্ক করব, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট এটাকে আমরা মার্ক করব, এভাবে করে আমরা মার্ক আপ করব, পরবর্তীতে সেগুলোকে আমরা খাতার মধ্যে লিখব। আচ্ছা, এরপর আরেকটা পয়েন্ট, আচ্ছা এখানে একটা পয়েন্ট পড়তে ভুল হয়ে গেছে, এটা হচ্ছে এখানে হচ্ছে যদি কোনো বাক্য কম্পাউন্ড সেন্টেন্সে থাকে সেটা আমরা সিম্পলে লেখার চেষ্টা করব। অর্থাৎ সিম্পল আবার কম্পাউন্ড কেমনে বুঝবো, অনেকে বলবা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে কনফিউশনে আছি, তাহলে কিভাবে লিখবো? ধরো কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে মোস্ট অফ দ্য টাইম যেগুলো ডব্লিউএস ওয়ার্ড দিয়ে আমাদের মূল সেন্টেন্স বা ক্লজ তৈরি করা হয় আর কি। তাহলে ধরো বললাম যে the person who is standing behind you is my brother, তাহলে হু যে আছে এখানে এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ তৈরি করেছে। এই ধরনের ডব্লিউএস ওয়ার্ড যদি থাকে, সাবঅর্ডিনেট কনজাংশন যদি থাকে, সেগুলোকে আমরা বাদ দিয়ে সিম্পল সেন্টেন্সে লেখার চেষ্টা করব। এটা যদি লিখতে পারি তাহলে ভালো, আর যদি লিখতে না পারি তাহলে এটা আমরা স্কিপ করতে পারবো। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের কোন পয়েন্টগুলা আমাদের ফলো করতে হবে সেটা আমরা যাচ্ছি। দেখি আমরা অলরেডি 4টা পয়েন্ট বলেছি, কিন্তু 5 নাম্বার পয়েন্টে যাওয়ার আগে আমি একটু চেক করি যে তোমরা সবাই জয়েন করেছো কিনা, সবাই দেখতে পাচ্ছ কিনা। আচ্ছা তামিম, তুমি অনার্সের ছেলে কেন মেনশন দিচ্ছ?
আচ্ছা ওকে, তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও যাদের উপকার হবে, টার্গেট অডিয়েন্স যারা আমাদের তাদেরকে মেনশন দাও। সবাই নোট নেবে একটু, আর যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কি করবে, এখানে মেসেজের মধ্যে লিখে দিবে। ওকে আচ্ছা, আমি কোনো কোয়েরিজ দেখতে পাচ্ছি না, তাহলে আমরা পরবর্তী পয়েন্টে চলে যাই। পরবর্তী পয়েন্টে আমাদের যেটা 5 নাম্বার পয়েন্ট হবে, সেটাতে এখানে দেখা যাচ্ছে যদি কোনো বাক্য, এটা আশা করি দেখা যাচ্ছে। ওকে, যদি কোনো বাক্য কম্পাউন্ড থাকে এটা আমরা কমপ্লেক্স করব, এটা অলরেডি বলা হয়েছে। তাহলে 5 নাম্বারটা আমরা একটু দেখি। 5 নাম্বার হলো সামারি লেখার সময় অবশ্য লক্ষ্য রাখতে হবে বাইরে থেকে কোনো ওয়ার্ড বা বাইরে থেকে কোনো সেন্টেন্স যাতে আমরা যুক্ত করে না ফেলি। অর্থাৎ রচনা লেখার ক্ষেত্রে, এসে লেখার ক্ষেত্রে, কম্পোজিশন লেখার ক্ষেত্রে অনেক সময় এমন হতে পারে তুমি একটা কবির কোন একটা উক্তি ওখানের মধ্যে দিতে পারো, বা এক্সাম্পল দিয়ে কোন একটা তোমার মতামত তুমি এখানে যুক্ত করতে পারো। কিন্তু সামারি লেখার ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে যে প্যাসেজের মূল থিমটা বলা হয়েছে এর বাইরে গিয়ে যাতে এক্সট্রা কোনো কথা আমরা এখানের মধ্যে যুক্ত না করি। এক্সট্রা কোনো কথা যদি আমরা এখানের মধ্যে যুক্ত করি তাহলে আমাদের নেগেটিভ মার্কিং হওয়ার সম্ভাবনা বেশি হয়ে যাবে। আচ্ছা, 6 নম্বরে খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এটাকে আমি 5 স্টার দিচ্ছি। তোমরা যারা দেখছো অবশ্যই এটা খেয়াল করবে। এটাকে আমি 5 স্টার দিচ্ছি এজন্য একটা সামারি লেখার ক্ষেত্রে স্টার্টিং এ এটা আমাদেরকে মনে রাখতে হবে, স্টার্টিং এ এটা আমাদেরকে ফলো করতে হবে। সেটা হচ্ছে একটা টপিক সেন্টেন্স আমরা দিব, যে যে সামারিটা আমরা লিখতেছি ওটার একটা টপিক সেন্টেন্স দিব। এই টপিক সেন্টেন্সটা টিচার যাতে পড়েই বুঝতে পারে যে আমি কোন বিষয়ে সামারি লিখতে চাচ্ছি এবং আমার মূল থিমটা আমি ধরতে পেরেছি কিনা, টিচার এটা পড়েই বুঝতে পারবে। অর্থাৎ টপিক সেন্টেন্সটা হচ্ছে তোমার টপিক সম্পর্কে একটা আইডিয়া দিবে। এটা টপিক সেন্টেন্সটা কিভাবে দিতে হয় না হয় সেটা আমরা একটু পরে প্র্যাকটিস সেশন করব, সেখানের মধ্যে তোমরা জানতে পারবে। আচ্ছা, এরপরে খুবই ইম্পর্টেন্ট লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে আমব্রেলা ওয়ার্ডস। আমব্রেলা ওয়ার্ডস এটাকে আমি পয়েন্টে রাখি না, এটা অনেক সময় আমাদেরকে ফলো করতে হয়, অনেক সময় প্রয়োজন নাও হইতে পারে। অর্থাৎ ধরো যদি কোনো ব্যক্তির নাম দেওয়া থাকে, এখানে আমি এক্সাম্পল দিয়েছি, ধরো দেওয়া আছে রিমা, রাবেয়া, নিহা, তাহলে অনেকজন মেয়ের নাম দেওয়া আছে। এখন তুমি যখন সামারের মধ্যে লিখবে সবার নাম তো বারবার মেনশন করতে পারবে না, তখন তুমি কমন নাউন ইউজ করার চেষ্টা করবে। এরা সবাই কি, রিমা, রাবেয়া, নেহা সবাই হচ্ছে গার্লস, তাহলে কমন নাউন ইউজ করার আমরা চেষ্টা করব। যদি আমাদের কোনো প্রপার নাউন থাকে সেটার আমরা কমন নাউন ব্যবহার করার চেষ্টা করব। আচ্ছা, ধরো ফ্রুটস এর নাম আছে ওয়াটারমেলন, গ্রেপস, অরেঞ্জ, তখন আমরা ফ্রুটস লিখবো এক কথায়। এটা হচ্ছে আমব্রেলা ওয়ার্ড। কেন আমব্রেলা ওয়ার্ড বলা হয়েছে? ধরো আমব্রেলা আছে একটা, এই আমব্রেলার নিচে তুমি আর তোমার পুকি, তোমরা পোকা পুকি দুইজনে মনে করে এখানে দাঁড়াইতে পারছো, তাহলে এত বড় আমব্রেলা, আমব্রেলার নিচে তোমরা দুজন দাঁড়াইতে পারতেছো, বা আরো কয়েকজনকে যদি ডাকো, যদি সম্ভব হয় তাহলে দাঁড়াইতে পারতেছো। অনেকে খুশি হয়ে গেছে তোমরা বাচ্চারা, আমি বুঝতে পারতেছি। আচ্ছা যাই হোক, তাহলে এই যে আমব্রেলার নিচে যেমন কয়েকজন মানুষ দাঁড়াইতে তাদের আশ্রয় হয়, কমন নাউনের মধ্যেও প্রপার নাউনের একটা আশ্রয় হয়। এই আশ্রয় যে ওয়ার্ড গুলো আছে সেগুলো আমরা ব্যবহার করার চেষ্টা করবো, এই জন্য এটাকে বলা হচ্ছে আমব্রেলা ওয়ার্ডস। ওকে, আচ্ছা, এরপরে আমরা একটু প্র্যাকটিস সেশন করে দেখি। অনেকক্ষণ তো ভাইয়া ভক ভক করলেন, তাহলে আমরা এই যে 6টা পয়েন্ট বলেছি, পয়েন্টগুলো আমি আরেকবার সাম আপ করি তোমাদেরকে, পেছন থেকে করি। দেখো, আমাদের একটা টপিক সেন্টেন্স দিতে হবে, একটা টপিক সেন্টেন্স দেবো একদম স্টার্টিং এ। তারপরে দ্বিতীয়ত হচ্ছে আমরা প্যাসেজটা এমন ভাবে সাম আপ করবো যাতে বাইরে থেকে কোনো সেন্টেন্স যুক্ত হয়ে না যায়। তৃতীয়ত আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে কোনো কমপ্লেক্স সেন্টেন্স যদি আমাদের থাকে সেটা আমরা সিম্পলে লেখার চেষ্টা করব। আচ্ছা, এরপরে ধরো আমাদের 4 নম্বর যে পয়েন্টটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে মূল প্যাসেজের থিমটা ধরার চেষ্টা করবো একবার স্কিমিং করে। 5 নাম্বার যে পয়েন্টটা আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে মূল প্যাসেজের 3 ভাগের 1 ভাগ। 3 ভাগের 1 ভাগ কেমনে মনে রাখবো সেটার জন্য আমি বলেছি 60 থেকে 70 ওয়ার্ডের মধ্যে আমরা লেখার চেষ্টা করব। ওকে, তাহলে এই 5টা পয়েন্ট আমরা ফলো করব। চলো আমরা এখন একটা প্র্যাকটিস সেশন করি। এখানে একটা আমরা প্যাসেজ দেখতে পাচ্ছি, এই প্যাসেজটা আমরা একবার পড়ে দেখবো কি বলছে, এবং তারপরে আমরা এরপরে আমরা এটা একটা সাম আপ করবো, এখানের মধ্যে লিখে দিব। তার আগে, এটাতে প্রসিড করার আগে আমি একটু দেখি তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা। ওকে, এখানে দেখতে পাচ্ছি ভাইয়া বোর্ডের লেখাগুলো একটু বড় করুন। আচ্ছা ওকে সোহান, তারপর হচ্ছে স্যান্ডউইচ মেথডে লিখবো না বার্গার মেথডে লিখবো? ওকে, আচ্ছা আমি যেটা বলছি সেটাই হচ্ছে বার্গার মেথড, সেটা ফলো করবে। আচ্ছা, বোর্ডের লেখাগুলো আর একটু বড় করলে ভালো হয়।
আচ্ছা, এই যে আমাদের যে প্যাসেজটা আমরা প্র্যাকটিস করতেছি এটার পিডিএফ আমরা দিয়ে দিব তোমাদেরকে। যে স্লাইড গুলো আছে এগুলোর পিডিএফ তোমরা তোমাদের গ্রুপে পেয়ে যাবে। সো নো টেনশন, তোমরা জাস্ট আমি যা যা বলছি সেটা শুনতে পারছো কিনা সেটা দেখো। আমার কথাগুলো যদি তোমরা শুনে থাকো, আমাকে যদি ক্লিয়ারলি দেখা যায় সেটা একটু তোমরা নোট ডাউন করো। আশা করি তোমরা দেখতে পাবে এই স্লাইডের লেখাগুলো মোটামুটি বড় আছে, তারপরে আমরা পুরো স্লাইডের পিডিএফটা তোমাদের গ্রুপে পাঠিয়ে দেবো। সো নো টেনশন, নাও ডু ফুর্তি। ওকে, আচ্ছা তাহলে বলতেছে আফনান আবির মেসেজ করেছে। আচ্ছা, অনেকের মেসেজ আমি দেখতে পাচ্ছি, আমি এখন কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না, তাহলে আমি প্রসিড করি। ওকে, যে প্যাসেজটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে তোমরা পাবে তোমাদের মূল বইয়ে ইউনিট 10 লেসন 5B তে তোমরা পাবে। মূল বইয়ে যদি তোমরা ইউনিট 10 এ যাও এবং লেসন 5B তে যাও তাহলে এই প্যাসেজটা পাবে, মূল বইয়ের প্যাসেজ। আচ্ছা, তো এখানের মধ্যে যে প্যাসেজটা আছে আমরা একবার স্কিমিং করার চেষ্টা করি। বলছে উই স্পেন্ড মানি ফর ডিফারেন্ট রিজনস, আমরা বিভিন্ন কারণে টাকা পয়সা খরচ করে থাকি। উই বাই ফুডস, ক্লোথস or everyday essentials, pay for different services, entertain people, travel to places। তাহলে আমরা কখন কখন টাকা খরচ করে সেটা বলেছে। আমরা খাবার কেনার জন্য, কাপড় কেনার জন্য, প্রত্যেক দিনের প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য, এবং হচ্ছে বিভিন্ন ধরনের সার্ভিস অর্থাৎ সুবিধা নেওয়ার জন্য, একটা আনন্দ করার জন্য, বাইরে ঘোরাঘুরি করার জন্য অনেক কাজে আমরা টাকা পয়সা খরচ করে থাকি। ওকে, এরপর বলছে হেল্প আদার্স ইন নিড অর ইনভেস্ট ইন বিজনেস এন্ড দাস স্পেন্ড মানি এভরি ডে। আমরা মানুষদেরকে হেল্প করার জন্য বা ব্যবসা বাণিজ্যে ইনভেস্ট করার জন্য টাকা পয়সা খরচ করে থাকি। ইনফ্যাক্ট এমনকি স্পেন্ডিং ইজ এ পার্ট অফ আওয়ার লাইফ, আমাদের জীবনে টাকা খরচ করাটা একটা গুরুত্বপূর্ণ অংশ। তাহলে এই প্যাসেজটা পড়তে পড়তে আমরা বুঝে যাচ্ছে এটা কি নিয়ে কথা বলতে চাচ্ছে। আমাদের টাকা পয়সা খরচ করার ক্ষেত্রে এটা কতটুকু গুরুত্বপূর্ণ, কোন কোন খারাপ দিকগুলো আছে সেটা নিয়ে হয়তো কথা বলবে। আমরা এরপরে দেখি কি বলছে। আচ্ছা, এরপরে বলছে স্পেন্ডিং মে মেক আস হ্যাপি অর আনহ্যাপি ডিপেন্ডিং অন হাউ এন্ড হোয়াই উই স্পেন্ড। দেখো তো এই সেন্টেন্সটা পড়ে আমরা দুইটা কন্ট্রাডিক্টরি কথা পাচ্ছি। একটার মধ্যে বলছে হচ্ছে আমরা স্পেন্ডিং করার পরে আমরা হ্যাপি হতে পারি, আমরা খুশি হব, অথবা স্পেন্ডিং করার পরে আমরা আনহ্যাপিও হতে পারি। তাহলে দুটো দুই ধরনের কথা না? এই প্যাসেজের এই মূল সেন্টেন্সটা পড়লে প্যাসেজের মূল থিমটা আমরা ধরতে পারতেছি। তাহলে এটা একটু আমরা আন্ডারলাইন করি। দ্য স্পেন্ডিং মে মেক আস হ্যাপি অর আনহ্যাপি ডিপেন্ডিং অন হাউ এন্ড হোয়াই উই স্পেন্ড। আমরা কেন টাকা খরচ করতেছি, কিভাবে টাকা খরচ করতেছি, এটার উপর ডিপেন্ড করতেছে আমি কি সুখী হব নাকি অসুখী হব। আচ্ছা, when we spend money on things that we need and within our limit it is good। যখন আমাদের যে প্রয়োজনীয় জিনিসের জন্য টাকা খরচ করতেছি এটা ভালো জিনিস। when it becomes a compulsive behavior, যখন এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে একটা হ্যাবিচুয়াল বিষয় হয়ে যায়, অভ্যাসগত কাজ হয়ে যায়, তখন it makes life stressful, তখন আমরা হতাশায় জরাজীর্ণ হয়ে যাই। unnecessary spending or spending beyond মানে হচ্ছে বাইরে, আয়ত্তের বাইরে। beyond one's means, একজন আয়ত্তের বাইরে যদি টাকা সে খরচ করে তাহলে সেটার ব্যাড ইফেক্টস বা খারাপ প্রভাব তার জীবনে থাকে। ফর ওয়ান থিং, যেমন ফর ওয়ান থিং মানে হচ্ছে on the one hand, তার একদিকে আমরা দেখতে পারি it may lead to the financial ruin or death। এটা উচ্চারণ তোমরা একটু খেয়াল করবে, এটা কিন্তু ডেপ্ট না, লাস্টে যদি বি এবং টি থাকে তখন বি এর উচ্চারণ করতে হয়, এটা হচ্ছে ডেথ। ওকে, তাহলে রুইন এবং আমাদের জীবনটা ধ্বংস হয়ে যাবে এবং আমরা ঋণের মধ্যে পড়ে যাব। এন্ড ফর অ্যানাদার, অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে যদি আমরা দেখি ইট মে ক্রিয়েট আনহ্যাপিনেস উইদিন ফ্যামিলিজ, পরিবারের মধ্যে অসুখ তৈরি করে, সুখ শান্তি বিনষ্ট করে দেয়। পিপল হু ওভার স্পেন্ড, যারা হচ্ছে বেশি খরচ করে, যে মানুষগুলো আর নেভার স্যাটিসফাইড, তারা কখনোই খুশি হয় না, সন্তুষ্ট হয় না উইথ হোয়াট দে হ্যাভ, তাদের যে যা আছে তা নিয়ে। অর্থাৎ অল্প তুষ্ট নয় যে পরিতুষ্ট নয় সে, এরকম একটা কথা আছে, এটাই বলতে চাচ্ছে। দে অলওয়েজ রাশ ফর ব্র্যান্ডস, তারা সবসময় ব্র্যান্ড ব্যবহার করার চেষ্টা করে, যে সবসময় আইফোনই লাগবে। ওকে, সবসময় আইফোনে লাগবে, অন্য কোনো ফোন ব্যবহার করবো না, এরকম একটা বিষয় থাকে অনেকের। তাহলে এই যে সবসময় ব্র্যান্ড খুঁজে অথবা ফ্যাশন আইটেম সবসময় ফ্যাশন করার চেষ্টা করে। তারপর হচ্ছে ডিজাইনার ক্লোথ এটসেট্রা, এগুলোর পিছনে টাকা খরচ করে। লাস্ট যে সেন্টেন্সটা বলেছে ওভার এ পিরিয়ড, সময়ের পরিক্রমায় ইট বিকামস অ্যান এডিকশন হুইচ মে ইভেন্চুয়ালি ক্রিয়েট এ সাইকোলজিক্যাল প্রবলেম, এটা একটা মানসিক সমস্যা তৈরি করে। পুরো প্যাসেজটা আমরা পড়ে ফেলছি, পুরো প্যাসেজের যে থিমটা সেটাও আমরা কি করেছি ধরার চেষ্টা করেছি, যে আমাদের টাকা খরচ করলে কোনটা আমাদের জন্য ভালো হবে, কোনটা আমাদের জন্য খারাপ হবে। এটাই হচ্ছে এই প্যাসেজের মূল থিম। অথর বা রাইটার যে আছে তার মূল উদ্দেশ্য ছিল আমাদেরকে স্পেন্ডিং সম্পর্কে অ্যাওয়ার করা। প্রথম কাজ আমরা স্কিমিং করে ফেলছি। এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে সেন্টেন্স মার্ক আপ করবো, কোনগুলো ইম্পর্টেন্ট সেন্টেন্স সেগুলো আমরা মার্ক আপ করবো। আচ্ছা, এর মধ্যে আমি দেখি কোনো তোমাদের প্রশ্ন বা কমেন্ট আছে কিনা।
ওকে, আচ্ছা অনেকে জয়েন্ট আছো দেখতে পাচ্ছি। ঠিক আছে, এরপরে আমরা দেখি যে সামারিটা আমরা কিভাবে করব। তাহলে এই প্যাসেজ থেকে আমরা মূল যে ওয়ার্ড গুলো আছে, মূল যে সেন্টেন্স গুলো আছে সেগুলোকে আমরা মার্ক আপ করব। তাহলে আমরা এখানে মূল থিমের সেন্টেন্স বলেছি আমরা এটা, স্পেন্ডিং মে মেক আস হ্যাপি অর আনহ্যাপি স্পেন্ডিং অন হাউ, ডিপেন্ডিং অন হাউ এন্ড ওয়াই উই স্পেন্ড, আমরা কেন টাকা খরচ করি, কিভাবে টাকা খরচ করি সেটার উপর নির্ভর করছে। এটা হচ্ছে মূল সেন্টেন্স। ওকে, আচ্ছা তারপরে আমরা এখানে যদি আরো মার্ক আপ করি কোন কোন কথাগুলো বেশি ইম্পর্টেন্ট, যে আমরা টাকা খরচ করি বিভিন্ন কারণে, আমরা কোন কোন কারণে টাকা খরচ করি সেটা আর বলতে হচ্ছে না। দেখো আমরা একটা আমব্রেলা ওয়ার্ডের কথা বলেছিলাম, আমব্রেলা ওয়ার্ডে বলেছি একই ওয়ার্ডের মধ্যে সবগুলো কথার একটা সামারি চলে আসে। এখানে বলেছে দেখো আমরা খাবার কেনার জন্য, কাপড় কেনার জন্য, প্রত্যেকদিনের জিনিস কেনার জন্য অনেক টাকা খরচ করে, এরকম করে আরো অনেকগুলা জিনিসের কথা বলা হয়েছে। কিন্তু আমরা একবারও বলবো সেটা হচ্ছে কি ডিফারেন্ট রিজনস, বিভিন্ন কারণে আমরা টাকা খরচ করে থাকি। এতগুলো যদি আমরা বলতে যাই সেটা সামারি হবে না, বড় প্যাসেজ হয়ে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে স্পেন্ডিং কি কি কিভাবে আমাদেরকে বেনিফিট দেয় সেটা বললাম। এরপর হচ্ছে when we spend money on one things we need within our limit it is good, when it becomes a compulsive behavior it makes it stressful। তাহলে এইটাও আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কথা, যে আমরা টাকা যদি লিমিটের মধ্যে খরচ করি কি হবে, লিমিটের বাইরে খরচ করলে কি হবে। আচ্ছা, এরপরে টাকার যে ব্যাড ইফেক্টস থাকে এটা অলরেডি বলা হয়েছে, ব্যাড ইফেক্টস যে আমাদের টাকার কারণে আমরা আনহ্যাপি হই। তাহলে সেম জিনিস রিপিট করার তো দরকার নেই। এখানের মধ্যে আমরা দেখবো কোন কোন কথাগুলো এর বাইরে আসতেছে। ফর ওয়ান থিং ইট মে লিড টু দ্য ফাইন্যান্সিয়াল রুইন, এটাও আগে আসছে। ফর অ্যানাদার ইট মে ক্রিয়েট আনহ্যাপিনেস উইদিন ফ্যামিলিজ, এটাও আগে আসছে। তাহলে পিপল হু ওভার স্পেন্ড আর নেভার স্যাটিসফাইড, ওভার স্পেন্ড নিয়ে এর আগে কথা বলা হয় না, মানে টাকা বেশি খরচ করলে কি হবে, কিভাবে খরচ করলে হবে সেটা বলা হয়েছে, কিন্তু ওভার স্পেন্ড নিয়ে কিছু বলা হয় না। তাহলে আমরা ওভার স্পেন্ড নিয়ে একটু বলি। পিপল হু ওভার স্পেন্ড আর নেভার স্যাটিসফাইড উইথ হোয়াট দে হ্যাভ, দে অলওয়েজ রাশ ফর ব্র্যান্ডস ক্লথ এটসেট্রা এটসেট্রা পর্যন্ত আমরা নিব। তাহলে মূল যে সেন্টেন্স গুলো আমরা মার্ক করেছি সেগুলো দিয়ে কিন্তু আমাদের এই প্যাসেজের সামারি হয়ে যাবে। এখন কথা হচ্ছে এই প্যাসেজটা কত বড়, আমরা একটা এস্টিমেট দিয়েছি 200 থেকে 210 ওয়ার্ডের মধ্যে তোমাদের সামারিটা হয়ে থাকে, মাঝে মধ্যে একটু ব্যতিক্রম হতে পারে। এটা একটু আমরা গণনা করে দেখি যে এখানে কত ওয়ার্ড আছে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, তাহলে 15টা করে ওয়ার্ড আছে। আমরা একটা মাল্টিপ্লাই করব, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 9 আছে। তাহলে ধরো এখানে এটা সহ হলো 10টা ধরলাম আমি, তাহলে 10 15 150টা ওয়ার্ড হচ্ছে অ্যারাউন্ড 150। 150 চেয়ে একটু কম আছে, বাট আমরা রাউন্ড ফিগারে ধরলাম একটু যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে অ্যারাউন্ড 150, এটাকে যদি 3 ভাগের 1 ভাগ করি তাহলে 50 ওয়ার্ডস, 50 ওয়ার্ডের মধ্যে জাস্ট আমাদের সামারিটা লিখলে হবে। এত বড় সামারি লেখার আমাদের দরকার নাই, জাস্ট 3 ভাগের 1 ভাগ আমরা লিখবো। এখন 3 ভাগের 1 ভাগ লেখার জন্য এই যে ওয়ার্ডগুলোকে আমরা প্যারেনথেসিস বা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নিয়েছি এগুলোকে জাস্ট আমরা লিখবো আর কি। আচ্ছা, এখন টপিক সেন্টেন্সটা আমাদের দিতে হবে, যে সেন্টেন্সগুলোকে আমরা মার্ক আপ করেছি সেগুলোকে জাস্ট কপি পেস্ট করতে হবে কোথায়, খাতার মধ্যে। কিন্তু লেখার আগে একটু লেয়ার দিতে হবে না, একটু লেয়ার দিলে তো সুন্দর লাগে। একজন মানুষ মনে করো গেঞ্জি পরে চলে গেছে, এটা এক জিনিস, একটু যদি সাজুগুজু করে একটা একটা সুন্দর ঘড়ি দিয়ে তারপরে অন্যান্য জিনিস যদি দেয় তাহলে একটু সুন্দর লাগে। ঠিক সেভাবে সামারি কেউ যদি আমরা একটু লেয়ার দিই, একটু যদি একটা টপিক সেন্টেন্স দিয়ে শুরু দিয়ে তাহলে একটু সুন্দর হয়। টপিক সেন্টেন্স দিব, টপিক সেন্টেন্সটা কেমন হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে। আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। ধরো আমি বললাম দি প্যাসেজ, the passage above, উপরের প্যাসেজটা discussed, আলোচনা করে about overspending বা spending, মানে টাকা খরচ করা সম্পর্কে আলোচনা করে। ওকে, তো এটা দিয়ে জাস্ট একটা আমরা টপিক সেন্টেন্স দিলাম যে এই প্যাসেজটা কি নিয়ে আলোচনা করে। এটা দেওয়ার পরে তারপরে আমরা কেন টাকা খরচ করে এখান থেকে লেখাটা স্টার্ট করব, একটা টপিক সেন্টেন্স দিব। এইভাবে লিখতে পারি, অথবা আরো অন্যভাবে লিখতে পারি। দি গিভেন প্যাসেজ, যে প্যাসেজটা দেওয়া আছে, দি গিভেন প্যাসেজ। আর একটু যদি আমরা কঠিন করে লিখি, ডিসকাসটাকে যদি আমরা লিখি ইলাস্ট্রেটেড, ইলাস্ট্রেট মানে চিত্রায়িত করে আমাদেরকে দেখায়। আমি লিখলাম ইলাস্ট্রেটেড আজ, আমাদেরকে আলোকপাত করে দেখায় অ্যাবাউট স্পেন্ডিং, আমাদেরকে স্পেন্ডিং সম্পর্কে জানাই। তাহলে এভাবে আমরা লিখতে পারি, বা আরো অনেকভাবে আমরা টপিক সেন্টেন্সটা দিতে পারি। টপিক সেন্টেন্স দেওয়ার পরে আমরা সামারিটা লিখে ফেলবো। লিখলে আমাদের
1/3 ওয়ার্ড হয়ে যাবে, অর্থাৎ 50 ওয়ার্ডের মধ্যে আমাদের সামারিটা হয়ে যাবে। তাহলে আমাদের এই যে টপিক সেন্টেন্স দিলাম, পুরো প্যাসেজটাকে একবার স্কিমিং করলাম, মূল ওয়ার্ড গুলোকে দাগাইলাম বা মার্ক আপ করলাম, সেগুলোকে দিয়ে আমরা প্যাসেজ লিখে ফেলতে পারবো। এটা আর স্যান্ডউইচ মডেল হবে না কিন্তু, কারণ আমরা মূল থিমের মধ্যে লিখেছি। তাহলে এটা ছিল আমাদের প্র্যাকটিস 1। এবার আমরা দেখবো প্র্যাকটিস 2। প্র্যাকটিস 2 তে যাই আমরা। আশা করি এটা তোমরা সবাই যে টপিক সেন্টেন্স আমি লিখিয়ে দিয়েছি তোমরা নোট নিতে পেরেছো। দেখি তোমরা সবাই আছো কিনা। সিমোর, ওকে, সাদিক আল হাসান, ইয়াসিন মহি, ঠিক আছে, অনেককে দেখতে পাচ্ছি। তোমরা বাকিদেরকে মেনশন করে দাও, তোমাদের ফ্রেন্ড যারা আছে যারা উপকৃত হবে সবাইকে মেনশন করে দাও। আর অলরেডি বলা হয়েছে পিডিএফটা দিয়ে দেওয়া হবে। ভাই লেখার জন্য একটু সময় দেন। ওকে, সময় দেওয়া হলো, খুব দ্রুত তোমরা এটা লিখে ফেলো। তোমরা একটু খাতার মধ্যে লিখে ফেলো। জাস্ট 2টা টপিক সেন্টেন্স লেখার নিয়ম দেখাইলাম। ওকে, আশা করে দেখতে পাচ্ছ সবাই। ওকে, পূজা দে লিখে ফেলো। ঠিক আছে, আশা করি তোমাদের লেখা শেষ। এখন আমরা প্র্যাকটিস সেশন 2 তে যাই। দ্বিতীয় নম্বর যে প্র্যাকটিসটা করব সেটা একটু দেখি। আচ্ছা, বেহুলার যে প্যাসেজটা সেটা একটু আমরা প্রথমে পড়ে দেখব বিস্তারিত, তারপরে এটাকে আমরা সামারি করার চেষ্টা করব। বেহুলা, তোমরা নাম শুনেছো। বেহুলা সে ছিল একজন সুন্দরী নারী এবং তার সাথে বিয়ে হয়েছিল লক্ষিন্দর। লক্ষিন্দরের বিয়ে হয়েছিল তোমাদের নায়ক, আর তোমাদের হিরোইন হচ্ছে বেহুলা। বেহুলার সাথে লক্ষিন্দরের বিয়ে হওয়ার পরে কি কি কাহিনী হয়েছে, ঘটনাটা কিভাবে আবর্তিত হয়েছে সেটা একটু আমরা পরে দেখি। ওকে, তোমরা সবাই রেডি তো আছো সবাই, নাকি একটু একটু ঘুম আসতেছে? দেখি, একটা মজার গল্প হবে এখন। এই গল্পটা দেখার পরে কিন্তু তোমরা বুঝবা যে হচ্ছে কি এই যে বেহুলা এবং লক্ষিন্দরের গল্পটা তোমাদের জীবনে কোন ধরনের ইম্পর্টেন্স রাখবে আমরা একটু দেখি। আচ্ছা, বলতেছে বেহুলা ইজ এ লেজেন্ডারি ফোক হিরোইন। সে এমন হিরোইন যে হচ্ছে লেজেন্ডারি, কিংবদন্তি হিরোইন, এন্ড ওয়ান অফ দ্য মেইন ক্যারেক্টার্স অফ মনসা মঙ্গল। কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? মনসা মঙ্গল নামক একটা পুরাণ গ্রন্থ থেকে এই গল্পটা নেওয়া হয়েছে। মেডিয়েভাল ইপিক, যেটা হচ্ছে একটা মধ্যযুগের মহাকাব্য। আচ্ছা, বলে শি ওয়াজ দ্য ডটার অফ শিবন অফ উজানিনগর। উজানিনগরের শিবনের মেয়ে হচ্ছে বেহুলা, তোমাদের নায়িকা। তারপরে লক্ষিন্দর ওয়াজ দ্য ইয়াংগেস্ট সান অফ দ্য চাঁদ সদাগর। চম্পকনগরের চাঁদ সদাগরের ছোট ছেলে হচ্ছে লক্ষিন্দর। তার মানে বোঝা যাচ্ছে যেহেতু ইয়াংগেস্ট, সুপারলেটিভ ডিগ্রি, এর আগে আরো তার বাচ্চা কাচ্চা ছিল, ছেলে আরো ছিল, বড় ছেলে, ছোট ছেলে হচ্ছে লক্ষিন্দর। বেহুলা গ্রু আপ টু বি আ বিউটিফুল অ্যান্ড ইন্টেলিজেন্ট উইমেন। বলতেছে বেহুলা খুব সুন্দরী এবং হচ্ছে ইন্টেলিজেন্ট, মানে বিউটি উইথ ব্রেন, বিউটিও আছে ব্রেনও আছে, এরকম একটা মেয়ে। আচ্ছা, এন্ড ওয়াজ ম্যারিড টু লক্ষিন্দর। কারে বিয়ে করছে? যেহেতু নায়িকা, নায়িকরে তো বিয়ে করবে, আর কারে বিয়ে করবে? তাহলে লক্ষিন্দরকে বিয়ে করছে। চাঁদ সদাগর ওয়াজ আর ডেপুটি অফ শিবা। তাহলে শিবাকে, শিবা হচ্ছে হিন্দু ধর্ম মতে যারা আছে দেবতা আছে, দেবতাদের প্রধান। হিন্দু ধর্মের হচ্ছে 3জন দেবতা প্রধান। একজন হচ্ছে শিব, বোঝার জন্য বলতেছি, আরেকজন হচ্ছে বিষ্ণু, আরেকজন হচ্ছে ব্রহ্মা। তাহলে এই যে তাদের মধ্যে আমরা প্রধান হচ্ছে শিব। শিবের ভক্ত হচ্ছে কে? শিবের ভক্ত হচ্ছে চাঁদ সদাগর। এখন চাঁদ সদাগর বলতে সে যেহেতু শিবের ভক্ত, সে অনেক পাওয়ারফুল, সে অনেক দামি মানুষ। এখন মাঝখানে আছে কে? বলতেছে সে ভাবতো যে বোস্টেড, অহংকার করতো, দ্যাট হি ওয়াজ ক্লেভারার দেন স্ট্রঙ্গার, ক্লেভারার এন্ড স্ট্রঙ্গার দেন মনসা। মনসার থেকেও সে আরো বেশি শক্তিশালী, সে আরো বেশি চালাক কে মনে করতো যে
এই যে চাঁদ সদাগর। এখন মনসাকে বলছে দ্য স্নেক গডেস। গড মানে হচ্ছে এমনিতে দেবতা, আর গডেস মানে হচ্ছে দেবী, বুঝছে, সাপের দেবী, সাপের দেবী। হি বিল্ড অ্যান আয়রন চেম্বার ফর লক্ষিন্দর। তাহলে আয়রন চেম্বার, চেম্বার মানে হচ্ছে এমনিতে রুম। তোমরা ব্রাইডস চেম্বার নাম শুনেছো, বাসর ঘর, ঠিক আছে? ব্রাইড চেম্বার জেনে রাখো, কাজে আসবে। তাহলে হচ্ছে ব্রাইডস চেম্বার মানে হচ্ছে বাসর ঘর। ওই বাসর ঘরকে তৈরি করছে কিভাবে? আয়রন চেম্বার। আয়রন মানে হচ্ছে লোহা, লোহা দিয়ে বাসর ঘর তৈরি করছে তার বাবা। কেন? বলতেছে বিলিভিং ইট টু বি ইমপ্রেগনেবল, দুর্বেদ্য। সে বিশ্বাস করেছে আমি এমন বাসরঘর বানিয়েছি আমার ছেলের জন্য, এখানে বাইরে থেকে পাকপক্ষীয় কেউ ঢুকতে পারবে না। এত এত কড়া হুঁশিয়ারি কেন? বলতেছে হাউএভার অন দা ওয়েডিং নাইট, কিন্তু বিয়ের দিন রাতে কি কাহিনী হয়ে গেছে দেখো। বেহুলা এন্ড লক্ষিন্দর, মনসা সেন্ট এ স্নেক, মনসা একটা কিউট করে সুন্দর দেখে সাপ পাঠাই দিছে এখানে, টু কিল লক্ষিন্দর। কারা মারার জন্য? লক্ষিন্দরকে মারার জন্য। The snake made itself as fine as a strand of hair. A strand of hair মানে হচ্ছে চুলের গোছা বা চুল, চুলের মতো চিকন বানাই ফেলছে সাপ নিজের শরীরকে ওই ঘরে প্রবেশ করার জন্য। যে ইমপ্রেগনেবল বা দুর্ভেদ্য ঘর সে তৈরি করেছে, চাঁদ সদাগর, ওই ঘরের মধ্যে ভুলে একটা ছোট কি থেকে গেছে? ছিদ্র থেকে গেছে। ওই ছিদ্র দিয়ে ওই যে মনসার পাঠানো, ঠিক আছে, কালনাগিনী, এটা ঢুকে গেছে, ঠিক আছে? তো বলতেছে এন্টারিং দ্য চেম্বার, ওই রুমের মধ্যে প্রবেশ করে, থ্রু এ মাইনিউট হোল, হোল মানে ছিদ্র, মাইনিউট মানে হচ্ছে ক্ষুদ্র, ক্ষুদ্র ছিদ্র দিয়ে সে প্রবেশ করছে। এন্ড বিট লক্ষিন্দর, লক্ষিন্দরকে একটু কি করে দিল? একটা আদর করে দিল, মানে হচ্ছে কি কামড় দিছে আর কি। তাহলে কামড় দেওয়ার পর লক্ষিন্দর কি শেষ, বিদায় পৃথিবী। আচ্ছা, এখন এরপরে কি হয়েছে দেখি। এখন বেহুলা কি খুশি হয়ে যাবে জামাই মারা যাওয়ার পরে? তাও আবার কি বাসর রাতে? তো বেহুলা হচ্ছে বাংলা সিনেমার মতো বলতেছে না, এ হতে পারে না, আমি মানি না, ঠিক আছে? তো বেহুলা বলতেছে, বেহুলা রিফিউজ টু অ্যাকসেপ্ট হার হাজবেন্ড ডেথ, সে তার এই স্বামীর মৃত্যুকে মেনে নিতে পারলো না। সে বলছে না, আমি এটা মানি না। শি প্লেসড হার হাজবেন্ডস কর্পস, কর্পস মানে হচ্ছে শব বা মরদেহ, ঠিক আছে? শব মানে কি? মরদেহ। তাহলে সে তার হাজবেন্ডের যে মরদেহটা আছে সেটা বানানা রাফট, বানানা রাফট মানে হচ্ছে কলার ভেলা, কলার ভেলার মধ্যে সে কি করলো? সেট আউট রাখলো। এন্ড সেট আউট অন হ্যাজার্ডাস জার্নি, সেট আউট মানে এখানে সে জার্নি শুরু করলো, একটা বিপজ্জনক ভ্রমণ সে শুরু করলো। টুয়ার্ডস, কোন দিকে? দ্য অ্যাবোড অফ গডস, অ্যাবোড মানে হচ্ছে বাসস্থান, গডস মানে হচ্ছে দেবতা, দেবতাদের বাসস্থানে মানে স্বর্গের দিকে সে যাত্রা শুরু করলো। বলছে আমার স্বামীকে নিয়ে স্বর্গের দিকে চলে যাব। কেন? বলছে ডেসপাইট অল দ্য ডেঞ্জার্স, তার সব ধরনের, এখানে ডেসপাইট মানে সত্ত্বেও অনেক ধরনের প্রবলেম আসছে, যেহেতু তার স্বামীকে নিয়ে সে সাগরের দিকে রওনা দিয়েছে, ওখানের মধ্যে অনেক ধরনের ডেঞ্জার্স, বিপদ এন্ড টেম্পটেশন, কুপ্রস্তাব সে এনকাউন্টার, সে মুখোমুখি হয়েছে। তারপরেও বেহুলা কন্টিনিউড হার জার্নি, বেহুলা তার ওই জার্নিকে কন্টিনিউ করে গেছে, চালিয়ে গিয়েছে, সে থামে নাই। এন্ড ফাইনালি সাকসেস, এবং শেষ পর্যন্ত সে সফল হইল ইন রিচিং দ্য অ্যাবোড অফ গডস, সে হচ্ছে কি যে দেবতাদের রাজ্যে যাইতে সক্ষম হইল শেষ পর্যন্ত। আচ্ছা, শি প্লিডেড, প্লিড মানে হচ্ছে আমরা আবেদন করা। শি প্লিডেড ফর হার হাজবেন্ডস লাইফ এন্ড প্রমিসড মনসা দ্যাট চাঁদ সদাগর উড ওরশিপ হার। তো বলতেছে সে মনসাকে গিয়ে বলতেছে যে মনসা যেহেতু দেবী, স্বর্গের মধ্যে তারে পাইলো, বলতেছে হচ্ছে কি আমার স্বামীর জীবন ফিরিয়ে দাও, এবং আমার যে শ্বশুর আছে চাঁদ সদাগর, সে আগে সুদূর বুঝু ছিল, এখন ভালো হয়ে যাবে, ঠিক আছে? সে প্রমিস করলো যে চাঁদ সদাগর ওরশিপ হিম, চাঁদ সদাগর এখন থেকে ভালো হয়ে যাবে, তো তার জীবন যাতে ফিরে দেওয়া হয় তার স্বামীর। তাহলে মুভড বাই, মুভ মানে আমরা নড়াচড়া করা, আর এখানে মুভড বাই মানে হচ্ছে গলে যাওয়া, কোন একটা কথাই কি হয়ে যাওয়া, কনভিন্স হয়ে যাওয়া, ওই কথা দ্বারা সে হচ্ছে কি সন্তুষ্ট হওয়া। মুভড বাই দ্য বেহুলাস লাভ ফর দ্য হার হাজবেন্ডস, তাহলে এমন নারী যে হচ্ছে তার হাজবেন্ডের জন্য এত কিছু করেছে, সেটা দ্বারা খুশি হয়ে মনসা নট অনলি রিস্টোর্ড, রিস্টোর মানে জীবন ফিরিয়ে দিয়েছে লক্ষিন্দর, শুধু লক্ষিন্দরের জীবনে ফিরিয়ে দেন নাই, বাট অলসো আরো হিজ ব্রাদার্স হুম শি হ্যাড কিল্ড আর্লিয়ার, এবং লক্ষিন্দর ওই যে বললাম ইয়াংগেস্ট চাইল্ড, সবচেয়ে ছোট ছেলে, তার বড় ভাই যারা আছে তাদেরকেও কিন্তু মনসা আগে ওই যে কিউট কিউট সাপেগুলো পাঠাই মারাই ফেলছে, ঠিক আছে, মরে গেছে। ব্রাদার্স ইন ল বা হচ্ছে কি ওই যে লক্ষিন্দরের ভাইদেরকেও সে জীবন ফিরিয়ে দিল আর কি। আচ্ছা, শেষে বলছে বেহুলা রিটার্ন হোম উইথ হার হাজবেন্ড, তার স্বামী লক্ষিন্দরকে নিয়ে বেহুলা ঘরে ফিরে আসলো। এন্ড ব্রাদার্স ইন ল, ব্রাদার্স ইন ল মানে কি?
ল মানে হচ্ছে আইন, আইন। আর ব্রাদার্স ইন ল মানে আইনগতভাবে যারা ভাই হয়েছে আর কি। আইনগতভাবে ভাই হয়েছে মানে ধরো একটা বিয়ে হয়েছে, বিয়েটা কিসের মাধ্যমে হয়? একটা কাগজের মধ্যে রিটেন স্টেটমেন্ট দিতে হয় না, সিভিল কন্ট্রাক্ট করতে হয় না একটা, ওই কন্ট্রাক্টের পরে তাদের বিয়েটা হয়। তাহলে এই জন্য বলছে ব্রাদার্স ইন ল, ফাদার্স ইন ল, ঠিক আছে, যেটা আইনগতভাবে হয়েছে। তো ব্রাদার্স ইন ল মানে এখানে হচ্ছে তার ভাসুর, তার ভাসুরদেরকে নিয়ে এবং তার স্বামীকে নিয়ে সে ঘরে ফিরে আসলো। এন্ড চাঁদ সওদাগর ফাইনালি বাউড বিফোর দ্য মাইট অফ মনসা। এখানে কয়েকটা শব্দ তো তোমাদের জানাটা খুবই জরুরি। ওকে, প্রথম শব্দটা যেটা তোমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে বাউড। বাউড মানে কি? এ বাউ মানে হচ্ছে মাথা উন্নত করা। আর একটা ভাও আছে দেখো, VOW। এ ভাও মানে হচ্ছে শপথ গ্রহণ করা, কোন একটা জিনিসের প্রতি শপথ নেওয়া। আর এখানে হচ্ছে মাইট, মাইট মানে শক্তি, শক্তি, সামর্থ্য। মনসার শক্তির প্রতি সে মাথা নত করলো, কে? চাঁদ সওদাগর। আর লক্ষিন্দর এন্ড বেহুলা রিটার্ন টু দেয়ার হেভেনলি অ্যাবোর্ড। এবং আরেকটা কথা সেটা হচ্ছে বেহুলা এবং লক্ষিন্দর তাদেরকে স্বর্গ থেকে পৃথিবীতে পাঠানো হয়েছিল একটা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বা একটা কাজ দিয়ে। তাদের কাজ যখন শেষ হয়ে গেছে তারা আবার স্বর্গে ফিরে গেছে। তাদের আসল নাম ছিল অনিরুদ্ধ এন্ড উষা। আসল নাম ছিল কি? অনিরুদ্ধ এন্ড উষা। তাহলে দে রিটার্ন টু দেয়ার হেভেনলি অ্যাবোর্ড, তারা তাদের স্বর্গে ফিরে গেছে কি হিসাবে? অনিরুদ্ধ এবং উষা হিসাবে। পুরো প্যাসেজটা আমরা পড়ে ফেলছি, এখনই এটা আমরা সামারি করব। ওকে, তার আগে আমি দেখি তোমাদের কোনো প্রশ্ন বা তোমরা সবাই আছো কিনা আসলে। আচ্ছা, অনেকে দেখতে পাচ্ছি, আমরাও এসে গেছি, জেগে আছি। আচ্ছা, ভাইয়া ইংলিশ ক্লাসে বাংলা, ম্যাথ, হিস্ট্রি, মিথোলজি, ল সবই শিখতে পারছি। পারতে, থ্যাংক ইউ। হ্যাঁ, ইংলিশ, আমরা শুধু ইংলিশ পড়লে তো হবে না, বাংলাও জানতে হবে, ম্যাথমেটিক্সও জানতে হবে, হিস্ট্রি জানতে হবে, পুরাণ জানতে হবে, মিথোলজি, আইন জানতে হবে। ওকে, পার্থ খাস্তগির তোর ঘটনার সাথে মিলে গেছে। হ্যাঁ, অনেকের ঘটনার সাথে মিলে যাবে, অনেকের ঘটনার সাথে মিলে যাবে। তোমরা সাবধান হয়ে যাও, একটু দেখো কি কি এখান থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি এই গল্প থেকে। আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে আমরা একটু কি করি, এটা একটা সামারি করার চেষ্টা করি। এই প্যাসেজটা পড়ে আমরা যে মূল কথাটা জানতে পারছি, এটা একটা হিস্টোরিক্যাল প্যাসেজ। দেখো, প্যাসেজের অনেক ধরন আছে। যে একটা প্যাসেজ হইতে পারে কোনো সামাজিক সমস্যা নিয়ে, একটা প্যাসেজ হইতে পারে কোনো একটা বিষয় নিয়ে, সামাজিক ব্যবস্থা নিয়ে, একটা প্যাসেজ হইতে পারে কোনো একটা ঘটনা নিয়ে, একটা প্যাসেজ হইতে পারে কোনো ব্যক্তি নিয়ে। এখানে বেহুলার যে ঘটনাটা, এটা একটা হচ্ছে ঐতিহাসিক ঘটনা বা পৌরাণিক ঘটনা আমরা পড়েছি। তাহলে অন্যান্য প্যাসেজের সাথে এটা একটু কি ডিফারেন্ট বা ভিন্নতা আছে। এখন এই প্যাসেজটা কত ওয়ার্ডের আমরা একটা কাউন্ট করার চেষ্টা করি। এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24, প্রায় 24 ওয়ার্ড। ওকে, তো আমরা এটা যদি একটু গুণ দিই, 1 2 3 4 5 6 7 8 9 10, ধরো এখানের মধ্যে আমি ধরলাম 10টা আছে, এখানে একটা লাইন অর্ধেক আছে, এটা এখানে অর্ধেক আছে। তো আমরা রাউন্ড ফিগার ধরার জন্য 10টা আছে ধরলাম। তাহলে 24 এ 10 কত হবে? প্রায় 240টার মতো মনে করো, 240 ওয়ার্ডের মধ্যে এখানের মধ্যে আছে। তাহলে এই যে রাউন্ড ফিগারে রাখার চেষ্টা করবো আমরা সবসময়। এটাকে 3/1 করলে যতটুকু হবে, ধরো 70 থেকে 80 ওয়ার্ডের মতো হবে। তাহলে এই এতটুকু আমরা এই প্যাসেজের সামারি লিখলে হবে। প্রথমে একটা টপিক সেন্টেন্স দিব, তারপরে মূল কথাগুলোকে মার্ক আপ করে এগুলো লিখবো আমরা। এখন আমাদের যে প্রথম কাজটা সেটা হচ্ছে এই প্যাসেজটা পড়ে, যেহেতু পড়ে ফেলছি আমরা, এখান থেকে মূল মূল যে সেন্টেন্স গুলো আছে সেগুলোকে আমরা মার্ক আপ করবো টপিক সেন্টেন্স দিয়ে, ওই পুরো প্যাসেজটা আমরা লিখে দেব। ওকে, তাহলে আমরা দেখি এখানের মধ্যে বেহুলার যেটা একটা পরিচয় দিতে হবে, সেটা আমরা টপিক সেন্টেন্সে দিতে পারবো। এখন বেহুলা কে ছিল সেটা আমরা বলতে পারি, সে ছিল সেবনা উজারিনগরের ছেলে, এবং হচ্ছে লক্ষিন্দর তোমাদের নায়ক ছিল হচ্ছে কি চম্পকনগরের চাঁদ সওদাগরের ছেলে। তাদের পরিচয় দেওয়া হলো। এরপরে বেহুলা যে একজন ইন্টেলিজেন্ট ওয়েমেন ছিল, সেটা আমরা বলতে পারি বেহুলা ছিল একজন ইন্টেলিজেন্ট ওয়েমেন, এবং হচ্ছে কি তার শাশুড় ছিল ডেপুটি অফ শিবা, সে নিজেকে মনে করতে হচ্ছে কি মনসার চেয়ে সে কি সেরা। ওকে, তো এতটুকু পর্যন্ত আমরা নিলাম। আচ্ছা, তো এখন ঘটনা কি হয়েছে? মূল ঘটনা হচ্ছে
অন দ্য ওয়েডিং নাইট বেহুলার এবং লক্ষিন্দরের মনসা একটা সাপ পাঠাইছে এবং এই সাপটা এই যে সাপ এতটুকু দিলাম আমার সাপটা পাঠিয়েছে, তারপর হচ্ছে এন্টারিং দ্য থ্রো এ মাইনিউট হোল বিট লক্ষিন্দর, এবং সাপটা হচ্ছে কি একটা মাইনিউট হোল ছোট ছিদ্র দিয়ে প্রবেশ করে লক্ষিন্দরকে কি করলো, কাটলো। বেহুলা রিফিউজ টু অ্যাকসেপ্ট হার হাজবেন্ড, শি প্লেসড হার হাজবেন্ড, এতটুকু আমরা ধরতে পারি। সে যে রিফিউজ করেছে সেটা পরবর্তী ঘটনা পড়লে আমরা বুঝতে পারবো, আলাদা করে বলার দরকার নাই, সে যে রিফিউজ করেছে। এখন সে কি কাজটা করেছে, তার হাজবেন্ডের মৃতদেহটাকে একটা কলার ভেলাতে ভাসায় দিয়ে সে চলে গেল কোথায়, অ্যাবডি অফ গডস এর দিকে, তাহলে রওনা দিল এখানে। তাহলে হচ্ছে কি বেহুলা কন্টিনিউড হার জার্নি, এতটুকু আমরা বলতে পারি। And finally succeeded reaching the abode of the gods. She pleaded for her husband's life and promised Lokhinder. এটা আমাদের দেওয়ার দরকার নাই, সে হচ্ছে ওখানের মধ্যে গেছে, তারপরে মনসা তার স্বামীকে ফিরিয়ে দিছে, কিসের দ্বারা ফিরিয়ে দিছে ওটা আমরা দেখবো। যে মুভড বাই বেহুলাস লাভ ফর হার হাজবেন্ড, বেহুলা তার স্বামীর প্রতি ভালোবাসা দেখে মনসা খুশি হয়ে তার হাজবেন্ড এবং তার ভাষ্য দেখে ফিরাই দিছে। এটা ছিল মূল কথা, মাঝখানের এটা না দিলেও আমাদের চলবে। বেহুলা রিটার্ন হোম উইথ হার হাজবেন্ডস এন্ড ব্রাদার্স ইন ল এন্ড চাঁদ সওদাগর ফাইনালি বাউড বিফোর দ্য মাইট অফ মনসা। লক্ষিন্দর বেহুলা দেন রিটার্ন টু দেয়ার হেভেনলি অ্যাবোর্ড অ্যাজ অনিরুদ্ধ এন্ড উষা। এই কথাটা আমরা না দিলেও চলে যে তারা ঘরে ফিরে আসছে, যেহেতু তার স্বামীর জীবন ফিরে পেয়েছে সে ঘরেই ফিরে আসবে, সেটা বলার দরকার নেই। কিন্তু শেষ পর্যন্ত তারা মৃত্যুর পরে বা শেষ পর্যন্ত তারা যে অনিরুদ্ধ উষা হিসেবে আবার স্বর্গে ফিরে গেছে, এই কথাটা ইম্পর্টেন্ট, এটা আমরা দিব। মোটামুটি আমরা এখান থেকে মার্ক আপ করে ফেলেছি যে এই প্যাসেজটা কোন কোন শব্দগুলোকে আমরা এখানে লিখতে পারবো, কোন কোন শব্দগুলো এই প্যাসেজের হার্ট বা হচ্ছে এই প্যাসেজ থেকে আমরা বাদ দিতে পারবো না, সেগুলো আমরা এখান থেকে পেয়ে গেছি। ওকে, ঠিক আছে। তাহলে এটার একটা আমরা টপিক সেন্টেন্স লিখে দিই, আগের মতো আমরা একটা টপিক সেন্টেন্স লেখার চেষ্টা করব। টপিক সেন্টেন্স যত ভিন্ন হবে, যত সুন্দর হবে, নাম্বার পাওয়ার পসিবিলিটি তত বাড়বে। ওই যে একটা কথা আছে, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। প্রথমে যদি টিচার পড়ে ইমপ্রেসড হয়ে যায়, তোমার লেখার স্টাইলটা দেখে টিচারের একটা পজিটিভ ইমপ্রেশন তোমার প্রতি থাকবে, পজিটিভ একটা অ্যাটিটিউড তোমার প্রতি থাকবে নাম্বার দেওয়ার জন্য। তাহলে আমরা এখানের মধ্যে প্রথমে লিখতে পারি the passage of Behula and Lokhinder is mainly from, এটা কোত্থেকে নেওয়া হয়েছে, মেইনলি ফ্রম দ্য মিথিক্যাল স্টোরি of মনসা মঙ্গল। তাহলে এই সেন্টেন্সটা পড়ে টিচারে মোটামুটি বুঝে যাবে, দি প্যাসেজ অফ বেহুলা এন্ড লক্ষিন্দর ইজ মেইনলি ফ্রম দ্য মিথিক্যাল স্টোরি অফ মনসা মঙ্গল। মনসা মঙ্গল যে বইটা আছে, যে পুরাণটা আছে, সেখান থেকে স্টোরিটা নেওয়া হয়েছে, কার স্টোরি, বেহুলা এবং লক্ষিন্দরের স্টোরি। তারপরে আমরা চলে যাবো ওখানে, শি ওয়াজ দ্য ডটার অফ শিবান। এখন শি দ্বারা কাকে বোঝাচ্ছে, অবশ্যই এখানে লক্ষিন্দর বেহুলাকে বোঝাচ্ছে, সে ছিল উজানিনগরের শিবানের ছেলে, এবং লক্ষিন্দর ওয়াজ দ্য ইয়াংগেস্ট সান অফ দ্য চাঁদ সওদাগর। এটা বলেই বেহুলা সম্পর্কে একটা পরিচয় দিলাম আমরা। তারপরে তাদের বাসর রাতে কি ঘটনা ঘটছে সেটা আমরা এখান থেকে জানতে পারতেছি। পুরো প্যাসেজটা থেকে যখন আমরা সামারিটা লিখবো, অ্যারাউন্ড 70 থেকে 80 ওয়ার্ডস এর মধ্যে আমাদের হয়ে যাবে প্যাসেজটা। তাহলে এটা ছিল আমাদের মূলত প্যাসেজ সামারি লেখার মূল নিয়ম। আমরা যদি পুরো আজকের যেই সামারি লেখার নিয়মটা জেনেছি, সেটা যদি একবার পুরো লাইভ ক্লাসটাকে আমরা সাম আপ করি, সেটা যে প্রথমে আমরা আলোচনা করেছি কোন 5টা পয়েন্ট আমরা ফলো করলে সামারি খুব ইজিলি লিখতে পারবো, কোন 5টা পয়েন্ট আমরা ফলো করলে ইজিলি সামারিটা লিখতে পারবো, এবং হচ্ছে একটা প্যাসেজ থেকে ওয়ার্ড কাউন্টিং কেমনে করে সেটাও আমরা জানতে পারছি। যে একটা একটা ওয়ার্ড গুলো সময় তো আমাদেরকে দিবে না, পরীক্ষার হলের মধ্যে সময় থাকে মনে করো 3 ঘন্টা, তো 3 ঘন্টা সময়টা আমাদের আগে থেকে ডিভাইড করে নিতে হয় কোন প্রশ্নে আমরা কত মার্ক করে করে, কত মিনিট করে করে আমরা লিখবো।
ওয়ার্ড কাউন্টিং এর জন্য আমাদের আলাদা কোনো কি দেওয়া হয় না, সময় দেওয়া হয় না। তাহলে ওয়ার্ড কাউন্টিং করতে হবে একটু ট্রিকি ওয়েতে, একটা মাথা খাটাইতে হবে। সেটা কি করব, সেটা হচ্ছে পুরো লাইন, একটা লাইন পড়বো, ওই লাইনকে আমরা মাল্টিপ্লাই করব, কয়টা লাইন আছে ওই লাইনের মধ্যে কত ওয়ার্ড আছে ওইটা দিয়ে, কয়টা লাইন আছে তাকে দিয়ে মাল্টিপ্লাই করব, করে যত আসবে সেটাকে একটা রাউন্ড ফিগারে মানে এস্টিমেট করা, কাছাকাছি, একদম বরাবর হইতে হবে এমন না। ধরো 245 এর মতো আসতেছে, ধরো আমি ধরে নিলাম হচ্ছে 250, রাউন্ড ফিগারে রাখার চেষ্টা করব। ওকে, এবং ওই রাউন্ড ফিগার থেকে আমরা 3/1 কাছাকাছি লিখবো। 3/1 যে লিখতেই হবে এমন না, বাট স্ট্যান্ডার্ড হচ্ছে 3/1 লিখা। তাহলে পুরো প্যাসেজের স্লাইড গুলা আমরা তোমাদেরকে অবশ্যই প্রোভাইড করব তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, এবং যারা যারা তোমরা আছো সবাই এখানের মধ্যে কমেন্ট করে দিবে, যাদের যাদের পিডিএফ লাগবে অবশ্যই তাদেরকেই আমাদের পুরো স্লাইডটা সেন্ড করে দেওয়া হবে। তো আমাদের আজকে সামারের ক্লাস ছিল এতটুকুই। দুইটা আমরা প্যাসেজ প্র্যাকটিস করেছি। একটা ছিল তোমাদের মূল বইয়ে যে প্যাসেজ প্রথমটা ছিল সেটা হচ্ছে তোমাদের ইউনিট 10 এর লেসন 5B, আর সেকেন্ড যে প্যাসেজটা আমরা প্র্যাকটিস করেছি সেটা হচ্ছে ইউনিট 3 লেসন 1F। এটাও তোমাদের ইউনিট 3 এর মধ্যে আছে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। সামারি লেখার ক্ষেত্রে এই নিয়মগুলো ফলো করলে তোমরা খুব ইজিলি তোমাদের 10 মার্কস যে সামারিতে আছে সেটা ইজিলি তোমরা কি করতে পারবে, সিকিউর করতে পারবে। আচ্ছা, দেখি তোমরা সবাই আছো কিনা, তোমাদের সবাই ক্লাস ধরতে পেরেছো কিনা। কাকে সাপে কামড়াচ্ছে আবার এখানে, সাগর পাড়ে গেছে পরীক্ষা। ওকে, সবাই লাইভটা শেয়ার করে দিবে, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে শেয়ার করে দিবে, যারা এসএসসি পরীক্ষার্থী 26 ব্যাচ 27 ব্যাচ যাদের যাদের এটা কাজে আসবে অবশ্যই সবাইকে কি করে দিবে, তোমরা শেয়ার করে দিবে এই লাইভটা। ওকে ডিয়ার স্টুডেন্টস, তাহলে আজকে আমাদের লাইভ ক্লাস এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে। পরবর্তী ক্লাস আমাদের যে টপিকের উপর হবে সেটা তোমরা গ্রুপের মধ্যে জেনে যাবে, এবং সবাই খুব সুন্দরভাবে তোমাদের বন্ধুদেরকে নিয়ে খাতা কলম নিয়ে রেডি থাকো। আমাদের আরেকটা সুন্দর ক্লাস রুলস সহ আমরা পড়তে যাচ্ছি নেক্সট ক্লাসে, কিভাবে হচ্ছে কি আমাদের বাকি প্রশ্ন যেগুলো আছে উইথ ক্লোজ উইদাউট ক্লোজ, এরপরে হচ্ছে তোমাদের রিঅ্যারেঞ্জ করা, তারপরে ইনফর্মাল লেটার অর্থাৎ রাইটিং পার্টের নাম্বারগুলো কিভাবে সিকিউর করবে, টোটাল আমরা একটা ওভারভিউ দিব, যেটা থেকে তোমরা অ্যারাউন্ড 90 মার্কসের নিশ্চয়তা পাবে। তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের মধ্যে 100 নাম্বারের মধ্যে 90 মার্কসের নিশ্চয়তা তোমরা এই 60টা ক্লাস 90% মার্কসের নিশ্চয়তা তোমরা 60টা ক্লাস করলে, এই 60টা ক্লাস করলে পেয়ে যাবে। আজকে একটা ক্লাস করে ফেলছো, আরো 6টা ক্লাস আমাদের বাকি আছে, ওই 6টা ক্লাসও আমাদের অন টাইমে হয়ে যাবে ইনশাআল্লাহ। সো আজকের ক্লাস এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।